ডিয়ার ভিউয়ার্স, গত কয়েকদিন ধরে নর্মাল সেকশনকে দুটি ভাগে ভাগের কি নিয়ম আছে সে নিয়ে বেশ চর্চা চলছে, কিন্তু আমি এ নিয়ে একটাও ভিডিও করিনি এবং করবও না। কারণ নর্মাল সেকশনকে কোনোভাবেই আপার প্রাইমারি এবং সেকেন্ডারিতে ভাগ করা সম্ভব বলে আমার মনেই হয় না। সেই সময়ের অর্থাৎ ঠিক গভর্নমেন্টের যে 2012 নোটিফিকেশন হয়েছিল, যেখান থেকে টেটের যাত্রা শুরু হয়েছিল, তার ঠিক আগে এরকম কোনো ধারণাই ছিল না। আমি 2007 সালের একটি রুলসের কথা বলছি। এসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2007-এ যে রুলস জারি করেছিল, যেটা বেসড অন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997, যে একটা ফার্স্ট এস্টাবলিশড হয়েছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, যার বলে স্কুল সার্ভিস কমিশন এস্টাবলিশড হয়েছিল এবং সেখান থেকে সমস্ত ক্ষমতা অর্পিত হয়েছিল বিভিন্ন সেকশানে স্কুল সার্ভিস কমিশনের উপরে, এবং কিভাবে টিচার নিয়োগ হবে, কে রিক্রুটিং অথরিটি হবে, এরকম বিভিন্ন যে নিয়মগুলো যে অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997। তার উপরে ভিত্তি করে যে 2007-এর যে নোটিফিকেশান, সেটিতে পোস্ট বলতে কি বলা হয়েছে দেখুন। পোস্ট মিনস হোল টাইম স্যাংশনড পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এগেনস্ট পাস ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট টিচার এগেনস্ট অনার্স ওর পোস্ট গ্র্যাজুয়েট ভ্যাকেন্সি, হেডমাস্টার হেডমিস্ট্রেস ইন জুনিয়র হাই স্কুল, জুনিয়র হাই মাদ্রাসা, হেডমাস্টার হেডমিস্ট্রেস ইন হায়ার সেকেন্ডারি স্কুল। দেখুন, এটা কেবলমাত্র 2007 সালের আমি এটা একটা উদাহরণ দেখাচ্ছি। 2007 কেন, 2008, তার পরবর্তী যতগুলি স্কুল সার্ভিস কমিশন এক্সাম নিয়েছিল, তার যে নোটিফিকেশন জারি করেছিল, কোনোটাতেই কিন্তু তারা যারা এক্সামিনি ছিল, অর্থাৎ যারা এই পোস্টে জয়েন করার জন্য পরীক্ষা দেবে, ভাবি টিচারদের কোনোভাবেই জানায়নি যে এটা এই সেকশানের জন্য আপনারা যাচ্ছেন, এই সেকশানে গেলে এই সুবিধা পাবেন। কেউ কিন্তু জানতো না যেটা নর্মাল সেকশন। একটা জিনিস পার্থক্য ছিল, যেটা হচ্ছে এইচএস সেকশন আর একটা মাধ্যমিক সেকশন। তো অনেক স্কুল ছিল এইচএস স্কুল, আর কিছু স্কুল ছিল মাধ্যমিক স্কুল, কিছু স্কুল ছিল জুনিয়র হাই স্কুল। এইভাবে সবাই জেনেই কিন্তু যে যার রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান করেছিলেন এবং যে যেখানে পেয়েছেন সেখানে গেছেন। এমন অনেকেই আছেন, তখন কেউ এটা ভাবেননি, অনেকেই জুনিয়র হাই স্কুল নিয়েছেন, তিনি পোস্ট গ্র্যাজুয়েটে ফর্ম ফিল আপ করেছেন, পোস্ট গ্র্যাজুয়েটের পরীক্ষা দিয়েছেন, কিন্তু এবং তিনি ভালো র্যাঙ্কেও এসছেন, তিনি হয়তো একটা বড় এইচএস স্কুলই পেতেন, কিন্তু তিনি চুজ করেছেন তার কাছের একটি জুনিয়র হাই স্কুলে। তো যেহেতু জুনিয়র হাই স্কুল, তিনি পড়াচ্ছেন 5 to 8, কিন্তু এমন অনেক টিচার আছেন যারা গ্র্যাজুয়েট পাস কোর্সের পরীক্ষা দিয়েও এইচএস স্কুলে চাকরি করছেন। তাহলে যিনি পোস্ট গ্র্যাজুয়েটের স্কেল ড্র করছেন, তিনি তো 5 থেকে 8 পড়াচ্ছেন। এনসিটির যে নিয়ম অনুযায়ী কিন্তু 5 to 8 যেহেতু তিনি পড়াচ্ছেন, তাই তার টেট দরকার, না হলে তিনি পড়াতে পারেন না। তাহলে তার কি দায়বদ্ধতা আছে যে তাকে টেট পাস করতে হবে? তিনি যদি এইচএস স্কুলে জয়েন করতেন এবং তিনি এটা যদি আগে থেকেই জানতেন যে এর এইটা অসুবিধা, এর এইটা সুবিধা, তাহলে তিনি আগে থেকেই এইচএস স্কুলই দূরে হলেও তিনি এটাই চয়েস করতেন। তাহলে এটা কিন্তু বেশ জটিলতা আছে। নর্মাল সেকশনকে এইরকমভাবে পুরনো একটা অর্ডার, যেখানে আরটি অ্যাক্টের কোনো ধ্যান ধারণাই ছিল না, সেখানে এইভাবে এনে ফেলাটা এত সহজ হবে না। একমাত্র এরা জটিলতাটা সৃষ্টি করছে আমার মনে হয় এনসিটি নিজেই, এবং এদেরকে বোঝানোর মতো কোনো স্টেট অথরিটিকেই এটা দায়িত্ব নিতে হবে, যা বোঝাতে হবে যে এরকম বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সমস্ত সমস্যাগুলিকে নিয়ে তাদের কাছে উপস্থিত করলে তারা নিশ্চিতভাবে এটাকে বুঝবেন। আমার মনে হয় এটার একটা বিকল্প
সলিউশন বা বিকল্প সমাধান বেরোবে। এবং আমি বলতে চাইছি এর একটি বিকল্প সমাধান, খুব সুন্দর সমাধান আছে এবং এটাই লজিক্যাল লজিক্যাল সমাধান। যে কেউ বুদ্ধিমান মানুষ, যে কোনো লজিক্যাল ব্যক্তি, সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারে, এনসিটির কোনো ব্রেন পার্সোনাল হতে পারে, তারা কিন্তু এটা যদি ভাবেন, বিচার করেন এবং বুঝবেন যে এটা হচ্ছে সঠিক সলিউশন। আমি যেটা বলতে চেয়েছি এর আগেও বলেছিলাম, আজকে আবার বলছি, টেটে কত নাম্বার থাকে? 150। দেখে নিই একবার টেটের যে স্ট্রাকচার, কারিকুলামে কি বলা ছিল। টেটে বলা ছিল যে পেপার 1, যেটা হচ্ছে ক্লাস 1 to 5 যারা পড়াবেন, যে সমস্ত টিচার, তাদের জন্য পেপার 1 দিতে হবে। 150 নম্বরের একটা এমসিকিউ থাকবে, 1.5 আওয়ার্সের পরীক্ষা হবে। পরীক্ষাটা কতগুলি? চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1 মানে বাংলা, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, যে যেমন মিডিয়ামে যাবেন, যে স্কুলের যে মিডিয়াম হবে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ। পেপার 2 যারা 6 to 8 পড়াবেন, আমাদের আগে কি ছিল 5 to 8 ভাগ ছিল, এখন সেটা ভাগ হয়েছে 6 to 8, 5টা চলে গেছে প্রাইমারি সেকশানে। তাহলে 6 to 8 যারা পড়াচ্ছেন তারা হচ্ছেন পেপার 2 দিবেন, সেটাও 150 নম্বরের এবং সেখানে সাবজেক্ট থাকছে চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, আর এইখানে 3টে ভাগ থাকছে। একই ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স টিচার 60 নম্বরের, যারা ম্যাথামেটিক্স বা সায়েন্সে টিচার হবেন। যারা আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা দেবেন সোশ্যাল স্টাডিজ টিচার, তারা সোশ্যাল স্টাডিজের পরীক্ষা দেবেন 60 নম্বরের। আর আদার্স এখানে ফিজিক্যাল এডুকেশান, ওয়ার্ক এডুকেশান, আদার্স কোনো কিছু যদি থাকে, যেমন সংস্কৃত, এইরকম সমস্ত ক্ষেত্রে তারা দেবেন 4-এর এ অথবা বি, যে কোনো একটা, মানে 60 নম্বরেরই পরীক্ষা দেবেন। তো এই যে 150 নাম্বার কোনোভাবেই লজিক্যালি কারেক্ট নয় যে যারা এক্সিস্টিং টিচার, যাদেরকে প্রায়র জানানোই হয়নি যে আপনি কোন জায়গাতে যাচ্ছেন এবং আপনার আর কি কোয়ালিফিকেশান লাগবে, তাহলে, এবং এটা কিন্তু ঘটনা শেষ হয়ে গেছিল 31 মার্চ 2015। দেখুন ভালো করে, এটা এনসিটি রুলসে যে রিল্যাক্সেশনের কথা বলা হয়েছিল, সমস্ত স্টেট গভর্নমেন্টকে একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। সেই রিল্যাক্সেশন বলেছিল যে বিয়ন্ড 5 ইয়ার্সের বাইরে এই রিল্যাক্সেশন যাবে না। অর্থাৎ এই নোটিফিকেশান ঘোষণা হয়েছিল 1st ডে অফ এপ্রিল 2010, 1st ডে অফ এপ্রিল। সেই থেকে যদি আমরা 5 বছর দেখি তাহলে 31 মার্চ 2015 হচ্ছে লাস্ট ডেট। এর পরেও তো অন্তত অ্যাটলিস্ট 31 মার্চ 2015 থেকে আজ 2025, 10 বছর কেটে গেছে। স্টেট কোনো কিন্তু নোটিফিকেশান বা এ বিষয়ে কোনো কিছু জারি করেনি, টিচারদেরকে জানায়নি যে আপনারা প্রস্তুত থাকুন, এইটা করতে হবে। আজকে এসে এই 10 বছর যে ব্রেন তো একটা তাদের ডিসভ্যালুড হয়েছে, 10 বছরে তারা কিছুটা বয়স্ক হয়েছেন, এই 10 বছরের মূল্যটা কে দেবে? এর একটি মাত্র সলিউশন, সেটি হচ্ছে টেটের এই 150 নাম্বারকে আপনারা 3টি খণ্ডে ভাগ করুন। এক, এক্সপিরিয়েন্সের ভ্যালু দেন, ট্রেনিংয়ের ভ্যালু দেন, অ্যাসাইনমেন্টের ভ্যালু দেন। আমি যেটা বলতে চেয়েছি এর আগেও বলেছিলাম, আজও বলছি, এক্সপিরিয়েন্সে আজ একটু ক্লিয়ার করে বলছি যে এক্সপিরিয়েন্সে আপনারা 50 নম্বর দেন, ট্রেনিংয়ে 80 দেন, অ্যাসাইনমেন্টে 20 দেন। মোর লজিক্যাল 50 মার্কসের যে এক্সপিরিয়েন্স, এটাকে 10 বছরের একটা স্ট্যান্ডার্ড করুন। 10 বছরের স্ট্যান্ডার্ডে 50 মার্কস, অর্থাৎ 10 বছর বা তার বেশি এক্সপিরিয়েন্স থাকলে তিনি পাবেন 50 মার্কস। তাহলে প্রতি বছরে তিনি পাচ্ছেন 5 মার্কস। যার 2 বছর এক্সপিরিয়েন্স তিনি এখানে পাবেন 10 মার্কস। ট্রেনিং দেওয়া করান, ট্রেনিং থাকবে এবং লেকচারসে ভাগ থাকবে, যতগুলি লেকচার, সেটা 8টা লেকচারস হলে 8টা, 10টা লেকচারস হলে 10টা। সেই লেকচারস পিছু অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা থাকবে এবং অ্যাটেন্ডেন্স হবে ম্যান্ডেটরি। অর্থাৎ তিনি যতগুলি লেকচার অ্যাটেন্ড করবেন তত মার্কস পাবেন। যদি 8টা লেকচার হয় তাহলে পার লেকচার পিছু অ্যাসাইন্ড হচ্ছে 10 মার্কস। তাহলে তিনি যদি
দুটো লেকচারে জয়েন করেন, অ্যাটেন্ড করেন, তাহলে তিনি পাচ্ছেন 20 মার্কস। এবারে আসুন, ট্রেনিং শেষ, টোটাল 8টি লেকচার বা 10টি লেকচার শেষ। এই লেকচার শেষ হওয়ার পরে একটা অ্যাসাইনমেন্ট দেন, যেমন করে ওপেন ডিস্টেন্স লার্নিংয়ের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। একটা পেপার দেওয়া হবে, সেটা 20 মার্কসের পেপার হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট টিচাররা বাড়িতে করবেন এবং সেটা জমা দেবেন। সেই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে জমা দিলে সেই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে 20 মার্কস তারা পাবেন। এই 3টি মার্কসকে যোগ করলে টোটাল 150-র মধ্যে তিনি কত পাচ্ছেন দেখে নিন। তিনি যদি 60% মার্কস, 60% অ্যান্ড অ্যাবাভ মার্কস পান, অর্থাৎ 90-এর বেশি পান, তাহলে তিনি টেট পাস করলেন, না হলে তিনি টেট ফেল করলেন। এইটি ছাড়া আর কোনো উপায় নেই এবং এভাবেই তার টেটের ইকুইভ্যালেন্ট আনা সম্ভব। এবার কেন আনা সম্ভব? তিনি এক্সপিরিয়েন্সে একজন টিচার যখন 10 বছর এক্সপিরিয়েন্সড হচ্ছেন, সেখানে কিন্তু তার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগিটা একেবারে সুন্দরভাবে তিনি প্র্যাকটিক্যাল ফিল্ডে বসে কাজটা করছেন, প্র্যাকটিক্যালি চাইল্ড শিশুর মনস্তত্ত্ব বুঝছেন। তাহলে তার প্র্যাকটিক্যাল কাজ হচ্ছে, আমার তো মনে হয় টেট পরীক্ষা দেওয়ার থেকে এটা আরও বেশি কার্যকরী। কেন? টেটে কিন্তু একজন যিনি টিচার হতে যাচ্ছেন তিনি কেবলমাত্র পরীক্ষা দিচ্ছেন, তিনি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির পরীক্ষাতে প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিছু বই পড়ে মুখস্থ করে এসে প্রশ্নের উত্তর দিচ্ছেন। কিন্তু তিনি প্র্যাকটিক্যালি কি কখনো ভেবে দেখেছেন বা প্র্যাকটিক্যালি কি করে দেখেছেন শিশুর মনস্তত্ত্ব কেমন হয়? একজন টিচার কিন্তু তার 10 বছর 10 ইয়ার্স এক্সপিরিয়েন্সে সব কিছুই উপলব্ধি করছেন। সাথে থিওরির দরকার, ট্রেনিং করুন, ট্রেনিং করান। সেখানে ট্রেনিংয়ে থিওরির সাথে একজন টিচার একাত্ম হয়ে যাবেন। থিওরি এবং এক্সপিরিয়েন্স অর্থাৎ প্র্যাকটিক্যাল টোটালটা একাত্ম হবে। তিনি সত্যি কিছু করেছেন কি না অ্যাসাইনমেন্টের দ্বারা বুঝে নেন। ব্যাস, এই 3টি তো তার টেটকে আরও বেশি স্ট্রং করলো, যেটার দরকার ছিল, যে ইন্টেনশনটার জন্য আজকে বলছে যে টোটাল চাইল্ড ডেভেলপমেন্ট দরকার, মডার্ন এডুকেশনের ইকোসিস্টেম দরকার। তো সেটা তো টেটের এই যে সিস্টেমটা, শুধু টেট না দিয়ে এই সিস্টেমটা তো আরও বেশি কার্যকরী। এটা কেন করছেন না? হ্যাঁ, হতে পারে মেবি ট্রেনিং করাতে গেলে গভর্নমেন্টের তরফ থেকে আসলে এখানেই কিছু প্রবলেম, যে ট্রেনিং করাতে গেলে গভর্নমেন্টের কিছু ফিনান্সিয়াল লস হতে পারে, অ্যারেঞ্জমেন্টের দরকার আছে, আরও কিছু ব্যাপার আছে যেগুলোই হয়তো অনেকের নাক সিটকোবেন চাইছেন, যেগুলো ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। আপনারা একটু ভেবে দেখুন, চিন্তা ভাবনা করুন, দাবি তুলুন। আমার যদি মনে হয় যে এই লজিকটা সবথেকে কারেক্ট, তাহলে আমি বলবো এই দাবিটাই তুলুন, আর অন্য কোনো দাবি নয়। নর্মাল সেকশান, আপার প্রাইমারি সেকশান এসব নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে, সময় নষ্ট করে, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে কোনো লাভ নেই। সবাই চাইছে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিতে পারলেই ভালো। এই ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন নেই। দাবি একটাই তুলুন, যে টেট মাস্ট বি ইকুইভ্যালেন্ট টু এক্সপিরিয়েন্স, ট্রেনিং অ্যান্ড অ্যাসাইনমেন্ট। এটা গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে, সেটা যে গভর্নমেন্টই হোক না কেন, সেন্ট্রাল হোক বা স্টেট। এবং এরকম একটা খসড়া করে যদি রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দেওয়া যায় কিনা, সেটা অ্যাডভোকেটের সাথে আলোচনা করে দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।